আপনাদের আমি জানিয়েছিলাম যে আগামী মাসে 17 থেকে 20 তারিখ পর্যন্ত বিজিবি এবং বিএসএফ এর যে ডিজি পর্যায়ে একটা মিটিং এটা হবে। এটা আপনাদের অনেক আগে জানিয়েছিলাম। এই মিটিংটা একটু দেরিতে হচ্ছে, এটাও আমি আপনাদের অনেকে জানিয়েছিলাম। বাট আমাদের হয়তো আপনারা এখানে যান বা অনেক মিডিয়া খবরটা ঠিক মতো প্রচার করে না, যেহেতু আপনারা অনেকেই জানেন যে এই কথাটা আমি অনেক আগেই বলছি। অনেক মিডিয়া এসে গেছে যে এইটা নাকি আমরা কাউকে জানাই নেই। যেহেতু আপনারা এখানে আসেন সবসময়, আপনারা জানান যে এটা আমি অনেক আগে আপনাকে জানিয়েছি এবং ডিজিরও অনেক সময় বলছি। এটা ওই আমাদের আজকে যেই আলোচনাটা ছিল বা মিটিংটা যেটা ছিল, ওই মিটিংয়ের মেইন এটা ছিল হলো যে আমাদের যে এই 17 থেকে 20 পর্যন্ত যে একটা সম্মেলন হবে বিজিবি এবং ইসির ভিতরে, এটা মানে কী কী জিনিসগুলি আলোচনা হবে এবং আমাদের পজিশনটা কী হবে ওইটার ব্যাপারে। তো এখানে মেইনলি যেই পয়েন্টগুলি আসবে, এখানে আসন্ন বিজিবি বিএসএফ পরিচালনা সীমান্ত সম্মেলনে বিজিবি প্রতিনিধি ছাড়াও কিন্তু থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন, যৌথ নদী কমিশনের প্রতিনিধিগণ থাকেন। যেমন এই জন্য এই মিটিংটার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের জিনিসগুলোও কিন্তু আলোচনা। তো এখানে মেইন আলোচনার ভিতরে থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। এইটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নম্বর ছিল ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয়, এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটা তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয়, তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশটা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরুন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নেওয়া করে, এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি একটা হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওইটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, এসটি অথবা দোনোটাই, ইটিপি এসটিপি দোনোটাই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস এই তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেল আছে, বাট এইটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয়, বাট এই বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয়। প্লাস ওই মুহুরিচরে একটা সমস্যা আছে, ফেনীর মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আর আরেকটা সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম,
যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে, যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হলো সাবজেক্ট কীভাবে দোনো দেশের সম্পর্ক আরও ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। সমঝোতার মাধ্যমে সব হচ্ছে, এখানে আপনারা জানেন এর আগে আমি একবার বলছিলাম যে এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে লিগেল কিছু বলে তা না, যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো, কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরনের এরকম 2-4টা অসম চুক্তি, মানে এগুলির জন্যই তো আলোচনা। না, আমরা এইগুলি জন্য তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ETP/STP, এখন আমরা বলতেছি ETP and STP দুটোটা থাকতে হবে, আর কিন্তু সেই সময় আমরা এইটা থাকতে পারে, এইটা অবলিক এটা থাকতে পারে, কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই, যেহেতু ETP-তে যেইভাবে পানি শোধন করে STP-তে তো ওইভাবে শোধন করে আসতেছে না, মানে এই ধরনের। আর এই ব্যাপারে আমরা আমাদের এইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আগেও আমরা জানিয়ে দিই। এখন তো এটা স্যার ওই যে একটা রেলওয়ের একটা চুক্তি হতে পারে, আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। এখন আমি 3 কিলোমিটার ভিতরে, এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কি না, এর ইমিগ্রেশন, এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ছিল যে 2 পাশে করে দিব, ফেন্স করে দেবো, আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার, ধরুন এইরকম। মানে অ্যাকচুয়াল টোটাল সংখ্যাটা আমি আপনার এখানে বলতে পারবো না। 4টা চুক্তি হলো আমাদের এই পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে যে আঙ্গলপোতা দহগ্রাম নিয়ে এই পর্যন্ত 74-এ একটা হয়েছে, 75-এ একটা হয়েছে, 2011-এ একটা হয়েছে, 2011 এইটা হলো আঙ্গলপোতা দহগ্রাম। ওই একটা জিনিস কি দাঁড়ালো, আপনারা আলোচনা করছেন কিছু চুক্তি, কিছু এগ্রিমেন্ট, কিছু চুক্তি, এটা বিভিন্ন ধরনের, কিছু MOU, সো এইভাবে ফিগার বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন রকম, স্যার আমার সব মিনিস্ট্রি থেকে নিয়ে কম্পাইল করতে হবে। স্যার আমি যে প্রথমে কথা ছিলাম এটা ভারতের একটু এটার ক্ষেত্রে মানে যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে, এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন, আপনার যে ভিসা দেওয়া হয়, আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই 1 দিন বেশি ক্রস করেন, যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে দিতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থায় 5 গুণ বাড়িয়েছি, যেখানে 200 টাকা ছিল ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা প্রতি ম্যাক্সিমাম দিতে, আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত হবে, যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগে আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি আয় হয়েছিল। এবং এইতে আরেকটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে।
তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্যার আপনি বলছিলেন যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, আস্থায় যাওয়ার জন্য আসলে যে কোনো সম্পর্ক ধরে রাখার জন্য পক্ষকে ছাড় দিতে হবে, আপনারা কোনো ছাড় দেবেন কিনা? নাম্বার 1। আরেকটা প্রসঙ্গ আছে, বুঝে একটার সাথে আর একটা দিলে আমার তো বয়স হয়ে গেছে, ওই অত থাকে না। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। বলেন আপনি ওইটা এইটা এখানে না, এই বর্ডার নিয়ে আলাপ হচ্ছে। এইগুলি আমরা এখানে আমরা অনেকগুলি তাদের দিয়ে দিচ্ছি কি কি পয়েন্ট। এখানে আমরা অনেকগুলি ক্ষেত্রে যেমন এটা বললাম যে নদীর ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, মানে না এটা ক্ষেত্রে এখানে কিন্তু মেম্বার নদী আমাদের এখানেও থাকে না। না এত এই একটা মিটিংয়ে নদী এই যে ভাইজিটা বললো না, এটার জন্য তো আলাদা একটা মিশন আছে, বাট এখানে ছোটোখাটো যেগুলি আছে এগুলি এখানে আলোচনা হয়। কিন্তু স্যার একটা জিনিস হচ্ছে, আমরা এর আগে বিজেপির মিটিংয়ে কভার করেছি, ডিজি পর্যায়ে করেছি, সেক্টর কমিটি পর্যায়ে করেছি স্যার, আমরা নিউজ কভার করেছি। এখানে নতুনত্ব তো কিছু দেখছি না আলোচনার বিষয়ে। আপনি আপনি না না শোনেন, এখন আপনি কি নতুনত্ব কোনটা চাচ্ছেন? আমি যেটা বলছি যে জিনিসটা বলছি যে এখন হলো কি আলোচনার সময় এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নতুনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। পারমিশন ছাড়া আপনাদেরকে নিয়ে মিটিং এর আগে আমরা ডেলিভারেট ইয়ে করবো বিজেপিতে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি এই যেগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলো অনুযায়ী আমরা কাজ করবো না, বাতিল না পুনর্মূল্যায়ন করবে, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে। বাট আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এবারে সীমান্ত হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, 150 গজের কথা বলেন, তারপর রামগড় আইসিটি, এটা তো পররাষ্ট্র। আমি এই 17 তারিখে যাওয়ার আগে আমরা বিজিবিতে সদর দপ্তরে আপনাদেরকে নিয়ে আলাদা সববার যেটা করি, যাওয়ার আগে এটা করবো ডেলিভারেটলি, তখন আরও স্পেসিফিক ইনফরমেশন পাবেন, এবং ফিরে এসে কি হলো ওইটারও একটা প্রেস ব্রিফিং করব। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডা। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় হবে না।